বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে পাঠদানের জন্য আজ তোমাদের সামনে হাজির হয়েছি। তারপরেও বলি, আমি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটি অধ্যায় সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিব। আশা করছি তোমরা ক্লাসটি দেখলে তোমাদের পাঠ্য বিষয় সমাধান করতে, পাঠ্য বিষয় পড়তে এবং লিখতে আরো বেশি সহজতর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এম জোবাইদা খানম, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি নতুন একটি অধ্যায়ের সম্পর্কে তোমাদের ধারণা দিব। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু ছবি, পাট শিল্পের কিছু ছবি আছে। এখানে কিছু গার্মেন্টস কর্মী সহ কিছু ছবি আছে। আর এখানে একটা কুটির শিল্পের, একটা তাঁত শিল্পের ছবি আছে। তোমরা কি বলতে পারবে যে এই যে শিল্পগুলো আমরা দেখছি, এই শিল্পগুলোর মধ্যে পার্থক্য কোনটি? ভালো করে লক্ষ্য করে বলো, চিত্রে দুটি সাথে যে চিত্রের কোন ধরনের পার্থক্য আছে, এই দুটো চিত্রের সাথে এই চিত্রের কোন ধরনের পার্থক্য আছে। আমি জানি তোমরা এটা বলতে পারবে যে উপরের চিত্র দুটো পাট ও গার্মেন্টস ফ্যাক্টরি এবং বৃহৎ শিল্প, এই দুটো বৃহৎ শিল্প, এবং নিচের চিত্রে আছে তাঁতের ফ্যাক্টরি, যা ক্ষুদ্র শিল্প হিসেবে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয় পড়তে যাচ্ছি। আচ্ছা, এই যে আমরা এই বৃহৎ শিল্প বিষয় পড়ছি, বৃহৎ শিল্পর আরেকটি নামে আমরা বলতে পারি। সেই শিল্পের নাম হচ্ছে প্রধান শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে আমাদের দেশে যে শিল্পগুলো আছে তার প্রধান শিল্প, মানে যা থেকে আমাদের অর্থের যোগানটা বেশি পরিমাণে হয়, সেটাকে আমরা বৃহৎ শিল্প বলি। এবং এর মূল্যমান অনেক টাকা নিয়ে এই শিল্পগুলো গঠিত হয় বলে একে আমরা বৃহৎ শিল্প বলে থাকি। তাহলে আজকের পাঠের বিষয় বাংলাদেশের প্রধান শিল্পগুলো। আমরা বাংলাদেশের যে প্রধান শিল্প সে সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমরা এ বিষয়ে অনেক কিছু বুঝতে পারবে। তাহলে আজকের এই পুরো ক্লাসে তোমরা কোন কোন বিষয় শিখবে, কোন কোন বিষয় জানবে এবং বলবে, সেটা আমি বলি। মানে শিক্ষণফল, বাংলাদেশের পাট শিল্প বর্ণনা করতে পারবে, বাংলাদেশের বস্ত্রশিল্প ব্যাখ্যা করতে পারবে, বস্ত্রশিল্প কি, বস্ত্রশিল্প কতগুলো বস্ত্রশিল্প আছে এ সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে বলতে পারবে এবং বাংলাদেশের চিনি শিল্পের বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা শিক্ষণফলগুলো দেখলাম। এখন আমরা দেখি, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি মাঠে পাট গাছ লাগানো আছে এবং পাট থেকে পাট জন্মেছে, চাষ করছে, জন্মেছে, এবং পাট থেকে কি হচ্ছে, আমরা পাটের আঁশ বের করেছি এবং তার থেকে কি করছি, আমরা শিল্প তৈরি করছি। তাহলে এখন এই চিত্রে দিয়ে বোঝানো যাচ্ছে যে পাট এবং পাটজাত দ্রব্যের প্রক্রিয়া। এরকম এখানে আমরা যেগুলো দেখেছি, পাট এবং পাটজাত দ্রব্যের প্রক্রিয়া। পাট গাছ প্রথম কৃষক লাগায় মাঠে, তারপরে একটু বড় হয় এবং পরিচর্যা করার মাধ্যমে পাট যখন পরিপক্ক হয় তখন পাট গাছ কেটে এটা ভিজিয়ে পাটের আঁশ ছাড়িয়ে তৈরি করা হয় এবং তার থেকে কি হচ্ছে, বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করা হয়। এখন আমরা পাট শিল্প সম্পর্কে জানবো। এটা কোন শিল্প? এটা একটি পাট শিল্প। বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম কি বলতে হবে তোমাদেরকে। বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম কি?
আমি জানি যে তোমরা এটা বলতে পারবে যে বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম ছিল নারায়ণগঞ্জের আদমজী পাটকল, যা 1951 সালে প্রতিষ্ঠার মাধ্যমে পাটকলের যাত্রা শুরু হয়। পাটকলের যে যাত্রা শুরু হয় 1951 সালে আদমজী পাটকলের যাত্রা শুরুর মাধ্যমে পাটকলের যাত্রা শুরু হয়। এটা নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত। বর্তমানে অবশ্যই এই পাটকলটার বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে ইপিজেড তৈরি করা হয়েছে বিভিন্ন, কিন্তু আমরা পাট শিল্পের যাত্রাটা জানতে হলে অবশ্যই আমাদের আদমজী পাটকল সম্পর্কে জানতে হবে। তাহলে পাট শিল্পের আমরা যাত্রাটা শুনলাম, এটা 1951 সালে তৈরি হয়েছে। একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল কোনটি ছিল? তোমরা কি বলতে পারবে যে একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল কোনটি ছিল? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো যে এটি পাট। দেখো এখানে আমরা পাট এবং পাটের আঁশ দিয়ে যে পাটের আঁশ দিয়ে যে প্রধান অর্থকরী ফসল পাট, সে সম্পর্কে আমরা একটা ছবি দেখিয়েছি। বর্তমানে পাটকলের সংখ্যা কত? বর্তমানে পাটকলের সংখ্যা 76টি পাটকল আছে। বর্তমানে বাংলাদেশে 76টি পাটকল আছে। এখন আমরা দেখব যে এই পাটকল দিয়ে আমরা কি কি তৈরি করি। আগে কি তৈরি হতো, বর্তমানে কি তৈরি হচ্ছে। পাট শিল্পের মধ্যে একসময় পাটকলগুলো শুধু উৎপাদন করতো কি? বস্তা উৎপাদন করতো। দেখো চালের বস্তা এখানে দেয়া আছে, বিভিন্ন ধরনের চট তৈরি করা হচ্ছে এবং এটা দিয়ে বস্তা তৈরি করা হচ্ছে। এই বস্তার কাজেই ব্যবহার করা হতো। একসময় পাটকলগুলো শুধু বস্তা উৎপাদন করতো। বর্তমানে কি করছে? পাটের তৈরি জিনিসপত্র তৈরি হচ্ছে। পাটের তৈরি আমরা কিন্তু অনেক জিনিসপত্র পরি, আমরা শাড়ি পরি, আমরা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করি, আমরা বিভিন্ন কারুকার্যের পাত্র তৈরি করি, এগুলো কিন্তু পাট দিয়ে তৈরি করা যায়। নানা রকম শৌখিন দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উৎপাদন করা হয়। দেখো, পাট এবং পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ 2009-10 অর্থ বছরে পাটজাত দ্রব্য সামগ্রী বিক্রয় করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশ 32 কোটি মার্কিন ডলার আয় করেছে। এবার আমরা দেখব বস্ত্র শিল্প। তাহলে আমরা পাট শিল্প সম্পর্কে জানলাম, বৃহৎ শিল্পের মধ্যে যে পাট আছে সেই পাট শিল্প সম্পর্কে আমরা এতক্ষণ দেখলাম, বিভিন্ন ছবি দেখলাম এবং পাট শিল্পের যাত্রা কবে থেকে শুরু হয়? 1951 সাল থেকে শুরু হয় এবং কি হয় 51 সাল থেকে শুরু হয়ে এটা বর্তমানে 76টি পাটকল আছে এবং পাট এবং পাটজাত দ্রব্য বিক্রয় করে 2009-10 অর্থ বছরে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। এরপরে আমরা দেখব বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প কি? বস্ত্র হচ্ছে বাংলাদেশে যে কারখানার মাধ্যমে যে তোমার কারখানার মাধ্যমে যে কাপড়গুলো তৈরি হয়, এই বস্ত্র শিল্প বাংলাদেশের তুলনামূলকভাবে কম মূলধন এবং অধিক শ্রম ব্যবহার করে এই শিল্পটি বেশি উৎপাদন সম্ভব। 1947 সালে বস্ত্রকলের সংখ্যা ছিল 8টি। বর্তমানে কিন্তু এখন অনেক। বস্ত্রকলের সংখ্যা ছিল 8টি। এদেশে 1947 সালে এদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল এবং এই বস্ত্রকলগুলো কোথায় কোথায় ছিল আমরা এখানে দেখব। স্ক্রিনে দেখো, এখানে দেখাচ্ছে, এখানে ঢাকাতে এই বস্ত্রকল ছিল, দেখো কুমিল্লাতে এই বস্ত্রকল ছিল, নোয়াখালীতে এই বস্ত্রকল ছিল, চট্টগ্রামে এই বস্ত্রকল ছিল, টাঙ্গাইলে এই বস্ত্রকল ছিল। এই বস্ত্রকলগুলো এখানকার জায়গায় ছিল। বস্ত্র এবং সুতা উৎপাদন, বস্ত্রের জন্য যে সুতা উৎপাদন হয় সেই উৎপাদনটা বাংলাদেশ 2011-12 অর্থ বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা উৎপাদন করেছে। শুধু সুতা, সুতা থেকে যে কাপড় তৈরি হয় সেই কাপড় না। এরপরে এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন করেছে। এই যে সুতা দিয়ে এই সুতা দিয়ে এই কাপড়টা উৎপাদন করেছে বাংলাদেশ 2011-12 অর্থ বছরে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাও আমাদের যে অর্থনৈতিকভাবে আমাদের এই বস্ত্র শিল্প আমাদের অনেক সমৃদ্ধ করেছে। এবার আমরা দেখব পোশাক শিল্প।
শতকের এবং 80 দশকে এই শিল্পের যাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহৎ রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়। এই যে তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প এক সময় আমাদের অর্থনৈতিক প্রধান শিল্প ছিল পাট, কিন্তু এখন কিন্তু অর্থনৈতিক প্রধান শিল্প হচ্ছে পোশাক, যেটা 20 শতকের 80 দশকে এই শিল্পটির যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা শুরু করে এটি অল্প সময়ে শিল্পটি দেশের বৃহৎ রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে রপ্তানি পণ্যের মধ্যে প্রধান, তৈরি পোশাক শিল্প হচ্ছে প্রধান। এখন আমরা দেখব এই তৈরি পোশাকে বর্তমানে পোশাক শিল্পের ইউনিট ও শ্রমিকের সংখ্যা। বর্তমানে প্রায় পোশাক ইউনিট ও শ্রমিকের সংখ্যা বর্তমানে 3000 ইউনিট আছে এবং অধিক পোশাক শিল্পের ইউনিটে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করছে। এই যে 3000 ইউনিটে 40 লক্ষ শ্রমিক কাজ করছে পোশাক উৎপাদনের জন্য। কোন দেশের পোশাক রপ্তানি, কোন কোন দেশে পোশাক রপ্তানি করা হয়, আমরা এখন দেখব যে কোন কোন দেশে পোশাক রপ্তানি করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউরোপের হচ্ছে দেশগুলোর মধ্যে রয়েছে, দেশগুলোর মধ্যে পোশাক রপ্তানি করে বিপুল মুদ্রা আয় করে। মানে আমাদের এই পোশাকের রপ্তানির জন্য প্রধান দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপিয়ান দেশগুলো পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে থাকে বাংলাদেশ। এবং বাংলাদেশ 2012-13 অর্থ বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক শিল্প থেকে 8090 মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশ এই 8090 মার্কিন ডলার আয় করেছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পোশাক শিল্প সম্পর্কে এখন জানতে পেরেছো যে পোশাক আমাদের তৈরি পোশাক শিল্প আমাদের শিল্পের মধ্যে এখন প্রধান রপ্তানিকারক শিল্প হিসাবে পরিগণিত হয়েছে। এরপরে আমরা দেখব আরেকটা শিল্প। স্ক্রিনে তোমরা কিছু গাছের ছবি দেখতে পাচ্ছ। আমার মনে হয় সবাই এই গাছগুলা চেনে এবং এটাও চেনে। বলো তো এটা কি গাছ এবং কি জিনিস এটা? হ্যাঁ, এটা আখ। এটা আখ। এই আখ থেকে আমরা কি উৎপন্ন করি সে সম্পর্কে এখন আমরা দেখব। চিত্রের শস্যটি থেকে বাণিজ্যিকভাবে কি তৈরি করা হয়? বাণিজ্যিকভাবে এখানে এই যে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এই ফ্যাক্টরিতে আমরা কি তৈরি করি? দেখো, এখানে দেখলে বুঝতে পারছি আমরা এটাকে সবাই চেনে, সবাই চেনে, তোমরা সবাই চেনো এটাকে। এটা চিনি শিল্প, এটা চিনি এবং বাণিজ্যিকভাবে চিনি ও গুড় উৎপন্ন হয়। এই আখ থেকে বাণিজ্যিকভাবে চিনি ও গুড় উৎপন্ন হয়ে থাকে। এখন আমরা দেখি যে এই চিনি শিল্পের যাত্রা কবে শুরু হয়। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয় 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 17টি চিনিকল আছে। বর্তমানে বাংলাদেশে কতটি চিনিকল আছে? 17টি চিনিকল আছে। এখন আমরা দেখব 2011-12 অর্থ বছরে আমাদের চিনি উৎপাদনের পরিমাণ কত ছিল। চিনি উৎপাদনের পরিমাণ ছিল 69.31 মেট্রিক টন। 69.31 মেট্রিক টন। যদিও আমাদের চিনি প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। চিনি শিল্পে আমাদের চিনি প্রচুর পরিমাণে আমদানি করতে হয়, কারণ বাংলাদেশে যে পরিমাণে চিনি উৎপাদন করে তা বাংলাদেশের চাহিদা মেটে না। এজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে চিনি উৎপাদন করতে হয়। শিক্ষার্থীরা, তোমরা আজ যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প সম্পর্কে আমি আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই শিল্পগুলো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে অনেক চাঙ্গা করেছে এবং অর্থনৈতিক যে মূল শিল্পগুলো, সেই শিল্পগুলো সম্পর্কে আমরা আজ আলোচনা করলাম। এখন আমরা দেখব মূল্যায়ন পর্বে বৈদেশিক মুদ্রার আয় সবচেয়ে ভূমিকা রাখছে কে? কে বৈদেশিক মুদ্রার আয়ে ভূমিকা রাখছে? আমরা দেখি এখানে কোন শিল্পটা, সার শিল্প ভূমিকা রাখছে। এখানে কি সার শিল্প? এখানে আমরা দেখি
পোশাক শিল্প বৈদেশিক মুদ্রার জন্য কি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে যে পোশাক শিল্প। এবার দেখি চিনি শিল্পের কাঁচামাল কি। আমরা একটু আগেই দেখেছি যে চিনি শিল্পের কাঁচামাল হচ্ছে আখ। এখানে আমরা আখকে চিনি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখছি যে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কারণ কি? গুণগত মান, অধিক শ্রমিকের আধিক্য এবং পরিবেশ। নিচের কোনটি সঠিক? এখানে আমরা দেখেছি যে 1 2 1 2 2 3 1 3 1 2 3। এখানে আমাদের কিন্তু গুণগত মান ভালো পোশাকের। শ্রমিকের আধিক্য, হ্যাঁ অনেক শ্রমিক আছে, স্বল্প মূল্যে শ্রমিকগুলো পাওয়া যায় এবং বাংলাদেশে পোশাক তৈরির পরিবেশটাও অনুকূল। তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারি 1 2 3। শিক্ষার্থীরা, তোমরা শিল্প সম্পর্কে প্রধান প্রধান শিল্প সম্পর্কে যে আলোচনা করেছি এর উপরে একটি বাড়ির কাজ লিখে নাও। আশা করি যে তোমরা বাড়ির কাজটি ঠিকঠাক করবে এবং স্কুল খুললে আমি এই বাড়ির কাজগুলো তোমাদের কাছে চেক করে দেখব। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প খাতের উন্নয়নে করণীয় কি হতে পারে? তুমি একটা মতামত দিবা করণীয় কি হতে পারে। তার সর্বোচ্চ 10টি বাক্য লিখে নিয়ে আসবে, মানে 10 বাক্যের মধ্যে লিখবে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প খাতের উন্নয়নে করণীয় কি। মানে আমাদের যে প্রধান প্রধান শিল্প খাত আজকে পড়িয়েছি, এই শিল্প খাতের উন্নয়নে তোমরা কি কি করতে পারো একটু মতামত দিবে আর কি। এটা 10টি বাক্যে লিখে আনবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের আমি যে দ্বাদশ অধ্যায়ের যে বিষয়টি সম্পর্কে পড়ালাম সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। আশা করছি তোমরা ক্লাসটি দেখলে উপকৃত হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। শেষ করছি। আল্লাহ।